আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। 1071 সাল মালাজগিরদের মুখোমুখি হয় সেই সময়কার রোমান সম্রাট রোমানস এবং তুর্কির সেলজুক রাজ্যের সুলতান আরসালান। সেই দিন প্রায় 2 লক্ষ খ্রিস্টান সৈন্যর সামনে দাঁড়িয়েছিল নিজের ইমানের উপর বিশ্বাস রাখা মাত্র 30,000 মুসলিম যোদ্ধা। নিজের সৈন্য সংখ্যার উপর বিশ্বাস ছিল সম্রাট রোমানসের। অতিরিক্ত অন্ধবিশ্বাসে সে ধরেই নিয়েছিল যে সে সুলতানকে হারিয়ে ফেলবে, সেই সাথে এক এক করে হাতিয়ে নেবে মুসলমানদের দখলে থাকা সব রাজ্য, যেগুলো বর্তমানে তুর্কি, মিশর, ইরাক আর ইরান নামে পরিচিত। কিন্তু শেষ অবধি কি হয় এই যুদ্ধে তা আমরা একটু পরে জানতে পারবো। তো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তি পাওয়া মালাজগির্ড 1071। আর আমি যখন এই ভিডিওটি বানাই তখন এর IMDb রেটিং 3.7 আউট অফ 10। শুরু করার আগে আমি সাকিব এন্ড ওয়েলকাম টু দ্য সিনে রসিকতা। গল্পের শুরুতেই আমরা একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই। চারিদিকে কুয়াশায় ভরা অন্ধকারচ্ছন্ন একটা মাঠের মধ্যে দাঁড়িয়েছে। এমন সময় পাশ থেকে বলিষ্ঠ কণ্ঠে ছেলেটিকে কিছু উপদেশ দিচ্ছে। বলছে, তোমার রাস্তা অনেক কঠিন এবং দীর্ঘ হবে, কিন্তু হাল ছাড়া যাবে না। সেই সাথে শুধু গায়ের জোরে নয়, বরং বুদ্ধির জোরে তোমাকে শত্রুর সাথে মোকাবেলা করতে হবে। শত্রুদের সংখ্যা হয়তো বেশি হবে, কিন্তু ভয় পেও না, তোমার সাথে স্বয়ং আল্লাহ আছে, কেননা তুমি আছো ইসলামের পথে। মনে রাখবে, যতদিন আল্লাহ তোমার সাথে আছে ততদিন আসলে কোনো বাধাই বাধা নয়। এরপর সেই বলিষ্ঠ কণ্ঠওয়ালা লোকটি ছেলেটিকে একটি তলোয়ার দেয়। আর এখানে আমরা বুঝতে পারি এই ছেলেটি আসলে ওই বলিষ্ঠ কণ্ঠওয়ালা লোকটির ছেলে। আর এই ছেলেটি হলো এই গল্পের মূল চরিত্র সুলতান আরসালান। সিন শিফট হয় আর আমরা বিশাল সৈন্যবাহিনী নিয়ে দুইটা দলকে দেখতে পাই, যার মধ্যে একটি সৈন্যবহর হলো তুর্কির সুলতান আরসালানের আর আরেকটি হলো তার ভাই কোতালের। আসলে কোতাল অন্যায়ভাবে সেলজুক রাজদের সুলতান হতে চায়, আর সেই জন্যই সে আরসালানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আরসালান তার মুখোমুখি হওয়ার পর আরসালান তাকে জানায় তাদের লক্ষ্য আরো বড় হওয়া উচিত। তাদের উচিত নিজেদের মধ্যে ভেদাভেদ না করে বার্জেন্টাইন সম্রাট মানে রোমান সম্রাটের বিরুদ্ধে লড়াই করা। আরসালান এখানে বলে, কোতাল যেটাতে দক্ষ আরসালান সেটাই তাকে দিবে। কিন্তু কোতাল তো সেটা চায় না, সে চায় আরসালানকে হারিয়ে সুলতান হতে। আসলে সেই সময়কার মুসলমানরা এখনকার মতো বিভিন্ন দলে হয়ে নিজেদের মধ্যে যুদ্ধে ব্যস্ত ছিল, আর এই সুযোগকে কাজে লাগিয়ে রোমান সম্রাটরা একের পর এক মুসলমানদের জায়গা দখল করে নিচ্ছিল। এমনকি অনেক মুসলিম রাজ্যের রাজাকে অর্থের লোভ দেখিয়ে নিজেদের পক্ষে নিয়েছিল। ফলে ওইসব রাজ্যের প্রজাদের উপরে অনেক অত্যাচার ও নির্যাতন চালাতো। তাই সুলতান আরসালানের লক্ষ্যই ছিল এইসব অন্যায় অত্যাচার বন্ধ করতে, ভেদাভেদ ভুলে সকল মুসলিমদেরকে এক পতাকার ছায়াতলে আনা, এরপর রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনা আর অত্যাচার বন্ধ করা। কিন্তু এই পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে তারই ভাই কোতাল। কিন্তু ভাইয়ের জন্য তো সে আর অন্য মুসলমান ভাইদের সাথে যুদ্ধ করতে পারে না, তাই আরসালান শুধুমাত্র তাদের ভেতরেই যুদ্ধের আহ্বান জানায়। কোতালও তাতে সম্মতি জানালে এখন শুরু হয় দুই ভাইয়ের মধ্যে বিশাল যুদ্ধ। কিন্তু আরসালান তার এক আঘাতেই কোতালকে পরিহত করে। আর এতে আমরা বুঝতে পারি যে আরসালান কত সাহসী এবং দক্ষ একজন যোদ্ধা। তো এরপর আরসালান তার ভাইয়ের যোদ্ধাদের উদ্দেশ্যে বলে যে তারা চাইলে এখনই আরসালানের দলে যোগ দিতে পারে। এতে করে আরসালান তাদের উপরে কোনো জুলুম করবে না কিংবা কোনো রকম শাস্তিও দিবে না। এটা শুনে তখন কোতালের পুরো বাহিনী আরসালানের সাথে যুক্ত হয়। এদিকে পরের সিনে আমরা দেখতে পাই রোমান সম্রাট বাইজেন্টাইন মারা গিয়েছেন, তাই উজির, সেনাপতি এবং বাকি সবাই দাঁড়িয়ে আছে তার শোক সভায়। এখানে আমরা রানী ইউদোকিয়াকেও দেখতে পাই। এ সময় সম্রাটকে বিদায় জানাতে রাজপ্রাসাদের গেটে কিছু সৈন্য নিয়ে এসে দাঁড়ায় রোমানস। পাহাদার সৈনিকরা তাই রাজপথের গেট খুললে রোমানস আর তার সৈন্যরা প্রাসাদের অন্য সব সৈন্যের উপরে আক্রমণ করে। রোমানস এক এক করে সৈন্যদের মারতে মারতে শোকসভার সামনে চলে আসে। আর ঠিক তখনই প্রাসাদের বিশাল সৈন্যবাহিনী রোমানসকে তলোয়ারের সামনে নিলে রোমানস এবার আত্মসমর্পণ করে। এ সময় প্রধান উজিরের
নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়। তবে রোমানসের এমন আকস্মিক হামলায় রানী হতবাক হয়ে যায়। তো পরের দিন রোমানসকে জনসভায় নিয়ে আসা হয় রোমানসের শাস্তি নির্ধারণ করার জন্য। এখানে সবাই রোমানসের ফাঁসি চেয়ে স্লোগান দিচ্ছিল, কারণ সবাই ভেবেছে সে হয়তো তাদের রানীকে হত্যা করতে এসেছিল। এ সময় প্রধান উজির রোমানসকে বলে তার কিছু বলার আছে কিনা। রোমানস তখন বলে যে সে 10 বছর ধরে আনাতোলিয়ার বিভিন্ন অঞ্চলে তুর্কি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে আসছে, সুতরাং সে কোনোভাবেই দেশদ্রোহী হতে পারে না। সেছাড়া বর্তমানে রোমান সৈন্যরা অনেক বেশি ঝিমিয়ে পড়েছে, তারা নিজেদের আমোদ প্রমোদ ভোগবিলাসেই ব্যস্ত। অন্যদিকে তুর্কি মুসলিমরা আবারও নিজেদেরকে সংগঠন করছে এবং তারা আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। এরপর সে রানীকে উদ্দেশ্য করে বলে যে এখনই যদি আপনি সতর্ক না হন আর মুসলিম তুর্কিদের উৎখাত না করেন, তাহলে শীঘ্রই গোটা রোমান সাম্রাজ্য আপনার হাতের বাইরে চলে যাবে। রোমানসের এইসব কথা শুনে রানী এখন ভীষণ চিন্তায় পড়ে যায়। তবে রাজ্যের উজির, মন্ত্রী এবং অন্যান্য সবার মনে এসব কথা তাদের মনে কোনো দাগ ফেলে না। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় রোমানস যেহেতু তাদের সৈন্যদের হত্যা করেছে, তাই তাকে 45 দিন জেলে রাখার পর তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এদিকে রানী ইউদোকিয়া রাতের বেলা বিশাল এক খাবারের আয়োজন করে। এখানে সে লক্ষ্য করে যে রাজ্যের বড় বড় সেনাপতি, উজির আর কমান্ডাররা মদ্যপান, খাওয়া দাওয়া, উল্লাস আর নর্তকীর নাচ দেখতেই ব্যস্ত। অথচ রোমানসের বলা কথাগুলো আসলেই কতটুকু সত্যি কিংবা মিথ্যা ছিল সেটার দিকে কারোর নজর নেই। ফলে এইসব বিষয়ে রানীকে যেন আরো ভাবিয়ে তোলে। অন্যদিকে ভাইয়ের সাথে যুদ্ধ শেষে নিজের রাজ্যে ফিরে এসেছে সুলতান আরসালান। মোটামুটি ভাবে তার রাজ্যের সৈন্যদের সব ভেদাভেদ ভুলে এক ছায়াতলে আনতে সক্ষম হয়েছে সে। তাই তিনি সরাসরি রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধে যাবেন বলে ঠিক করে। এই সময় তার প্রধান উজির তাকে যুদ্ধে যেতে নিষেধ করেন, কেননা এই যুদ্ধে যদি তার কিছু হয়ে যায় তাহলে রাজ্য পুরো বিপদে পড়ে যাবে। আরসালান তখন বলেন যে আল্লাহ যদি আমাকে এই যুদ্ধে শহীদ করেন তাতে কোনো সমস্যা নেই, কেননা আমি শহীদ হলে সেলজুকের পরবর্তী সুলতান হবে আমার পুত্র মালিক শাহ। এরপর আরসালান উজিরকে বলে সে যেন তার সৈন্যদেরকে প্রস্তুত করে, কেননা দ্রুতই তারা যাত্রা শুরু করবে। সেই সাথে সেনাপতি আফসিকে বলে আনাতোলিয়ায় গিয়ে সৈন্যদের নিয়ে প্রস্তুত থাকতে এবং সেখানকার সব গোপন তথ্য জানাতে, কেননা আনাতোলিয়ায় দখল করা তাদের ছিল মূল উদ্দেশ্য, যেটা কিনা তখন রোমান সম্রাটের দখলে ছিল। আফসি তাই সুলতানের কথায় সম্মতি জানায় এবং এটাও বলে যে যুদ্ধের সময় সরাসরি সে পশ্চিম দিক দিয়ে তার সৈন্য নিয়ে তাদের সাথে যুক্ত হবে। সুলতান তার কথাতে বেশ স্বস্তি পায়। এদিকে যুদ্ধে যাওয়ার আগে সুলতানের আরেক সেনাপতি ইয়াকুবকে আমরা দেখতে পাই। সে তার পরিবার পরিজনদের সাথে দেখা করতে এসেছে। এই সময় ইয়াকুবের ছেলে তাকে জানায় সেও তাদের সাথে যুদ্ধে যাবে, কিন্তু ইয়াকুব তাকে নিষেধ করে। ইয়াকুব বলে সে চায় তার বীর ছেলে যেন বাড়িতে থেকে তার নিজের মায়ের দেখাশোনা করে। এরপরে আনাতোলিয়া এলাকায় কায়সেরি নামক একটা এলাকা দেখানো হয়, যেখানে রোমান সৈনিকরা হুট করেই হামলা করে বসে। অথচ এটা তাদের নিজেদেরই গ্রাম। নিজেদের গ্রামে আক্রমণ করে তারা সাধারণ মানুষজনের হত্যা করে লুটপাট করে তারা। এরপর গ্রামের তরুণী মেয়েদের বন্দী করে নিয়ে যায়। এদের মধ্যে এলিনি নামের একটি মেয়ে ছিল। রোমান সৈন্যরা এলিনির সামনেই তার বাবাকে হত্যা করে। তবে এই ঘটনা লুকিয়ে দেখছিল আর্সেনালের সেনাপতি আফসি। তবে এখানে সে কিছুই করে না। অন্যদিকে রানী ইউদোকিয়া কঠিন একটা সিদ্ধান্ত নেয়। সে আবারও তার অন্দরমহলে খাবারের আয়োজন করে সবাইকে ডাকে। প্রথমে সে তার রাজ্যের খারাপ কিছু পরিস্থিতির কথা উল্লেখ করে সবার সাথে রাগারাগি করে। এরপর সে জানায় যে তাদের সাম্রাজ্য আর বিশাল বাহি সামলানোর জন্য একজন যোগ্য সম্রাট দরকার, আর তার মতে রোমানিসি হচ্ছে যোগ্য সম্রাট, কেননা সে বিচক্ষণ এবং দক্ষ একজন যোদ্ধা। তার মতো যুদ্ধের কলাকৌশল জানা বাকি কারোর পক্ষেই সম্ভব নয়। আর তাদের এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত তুর্কির মুসলিমদের থামানো। এর জন্য রোমানসি একমাত্র নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। তবে রানীর এরকম সিদ্ধান্তে রাজ্যের উজির, সেনাপতিরা কেউই সম্মতি জানায় না। এমনকি প্রধান উজিরও ব্যাপারটা ভালোভাবে নেয়নি। তাই পরের দিন এই বিষয়ে একান্ত কথা বলার জন্য প্রধান উজির রানীর সম্মুখীন হয়। এরপর সে রানীকে বলে যে আপনি যেহেতু রাজ্য সামলানোর জন্য বিয়ে করবেন,
তাই এই রাজ্য সম্পর্কে যে ভালো জানে তাকেই বিয়ে করে সম্রাট বানানো উচিত। এক্ষেত্রে উজিরের ছোট ভাই টার্কুইজ অথবা এই রাজ্যের কমান্ডার জর্জিয়াকে সম্রাট বানানো সঠিক হবে। আর রানী যদি এরপরেও রোমানসের কথা চিন্তা করে তাহলে সে নিজেই রানীর বিরুদ্ধে যাবে বলে হুমকি দেয়। তবে রানী এখানে প্রচুর ঠান্ডা মাথায় উজিরের কাছে একদিনের সময় চায় এই বিষয়ে ভাবার জন্য। এরপর রানী একটা কাগজে কিছু লিখে তার বোন ভ্যালেরিয়ার কাছে পাঠায়, যেখানে মূলত লেখা ছিল সময় হয়ে গিয়েছে। তাই ভ্যালেরিয়াও সেই কাগজটা পাওয়ার পর দুইজন মুখোশধারী লোকদের সেটা দেয় এবং একই বিষয় বলে যে সময় হয়ে গিয়েছে। তো পরের দিন আমরা বন্দী রোমানসকে রানীর সামনে দেখতে পাই, কিন্তু রোমানস এখানে কিছুই বুঝতে পারে না যে কেন তাকে মাঝরাতে বন্দী অবস্থা থেকে মুক্ত করে রানীর সামনে আনা হয়েছে। রানী এখানে বলে যে সে চায় সে যেন সমস্ত তুর্কি মুসলিমদেরকে পরাজিত করে তাদেরকে হত্যা করে। রোমানস তখন বলে এটা কিভাবে সম্ভব, কেননা আমি তো একজন নিজেই ফাঁসির আসামি। রানী এবার হেসে দিয়ে বলে সব সম্ভব। এরপর সে রোমানসের ফাঁসির দলিলটা আগুনে পুড়িয়ে দিয়ে বলে যে আগামীকাল সে রোমানসকে বিয়ে করবে এবং রোমানসই হবে পরবর্তী রোমান সম্রাট, আর তার কাজ হবে তুর্কি মুসলিমদেরকে পরাজিত করা। এরপর সে রোমানসকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলে। যাই হোক, এর মধ্যে আমরা সেই সময় হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারি। আসলে প্রধান উজির যেহেতু রানীর বিরোধিতা করার হুমকি দিয়েছে, তাই সেই মুখোশ পরিধারণ করা দুই লোক উজিরকে হত্যা করে। আর পরের দিন অনেক ধুমধাম করে রোমানসের সাথে রানী ইউদোকিয়ার বিয়ে হয়। বিয়ের পর সেখানে উপস্থিত সকল লোকজনের উদ্দেশ্য করে রোমানস একটা ভাষণ দেয়। সে বলে যে তার জীবনের একমাত্র লক্ষ্য হলো এখন তুর্কি মুসলিমদের পরাজিত করা, আর এই কাজে সে খুব শীঘ্রই বিজয় অর্জন করবে। অন্যদিকে সুলতান আরসালানের নির্দেশে সেনাপতি ইয়াকুব তার সৈন্যদের নিয়ে রোমানদের দখলে থাকা আনাতোলিয়ার বেশ কয়েকটি এলাকা দখল করে ফেলে। তাই সেই এলাকার সেনাপতি দ্রুতই রানীকে একটা চিঠি পাঠায়। চিঠি পাওয়ার পরে রানী বেশ ক্ষেপে যায়। সে রোমানসকে দ্রুতই মুসলিমদের শায়েস্তা করার পারমিশন দেয়। তো পারমিশন পেয়ে রোমানস ম্যাপ দেখে দেখে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এ সময় তার সাথে ছিল কমান্ডার জর্জিয়া আর রোমানসের আগের সাথী অ্যান্টনি। এ সময় তুর্কির প্যাচেঙ্গো রাজ্যের এক মুসলিম নেতা রোমানসের সাথে দেখা করতে আসে। সে রোমানসকে জানায় যে সে তাদের সাথে মানে রোমানদের পক্ষ নিয়ে লড়তে চায়, আর এর বিনিময়ে সে 1 লাখ স্বর্ণ মুদ্রা চায়। তবে রোমানস তখন বলে যে তুর্কিদের গ্রাম নিয়ে তার কোনো আগ্রহ নেই, তাই দখলের পর তুমি ইচ্ছামতো সেখান থেকে লুটপাট করতে পারবে। এটা শুনে সেই নেতা বেশ খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আসলে সবসময় আমাদের রাজ্যে এমন কিছু মানুষ থাকে যারা অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যায় আর নিজের দেশের সাথে প্রতারণা করে, এক কথায় যাদেরকে রাজাকার বলা হয়। তবে কমান্ডার জর্জিয়া রোমানসের এই ব্যাপারটা সমর্থন করে না। যাই হোক, এদিকে সেনাপতি আপসিও তার সৈন্য নিয়ে রোমানদের একটি দুর্গ থেকে বন্দীদের ছাড়িয়ে নেয়। সেখানে আপসি তখন এলিনি নামক মেয়েটিকেও দেখতে পায়। আপসি তখন তাকে পালাতে বললে এলিনি তখন জানায় তার যাওয়ার আর কোনো জায়গা নেই। নিষ্ঠুর রোমানরা তার চোখের সামনেই তার বাবাকে হত্যা করেছে, তাই সে এই হত্যার প্রতিশোধ নিতে চায়। আপসি তখন প্রশ্ন করে যে সে অস্ত্র চালাতে পারে কিনা। এলিনি উত্তরে না বললে আপসি তখন তার একটা তলোয়ার এলিনিকে দিয়ে বলে সমস্যা নেই, আমি চালানো শিখিয়ে দিব। এরপর তাকে নিজেদের দলে নিয়ে নেয়। অন্যদিকে সম্রাট রোমানস তার বিশাল বাহিনী নিয়ে প্রথমে আনাতোলিয়া কাইসেরি দুর্গের সামনে আসে, যেটার দখল মুসলিমরা নিয়ে নিয়েছিল। তবে রাতের বেলাতেই সে এই দুর্গে আক্রমণ করে বসে। কাইসেরিতে লক্ষ্য করে আগুনের গোলা নিক্ষেপ করতে থাকলে কিছু সময়ের মধ্যেই কাইসেরি দুর্গ পুনরায় দখল করে রোমানস বাহিনী। শুধু তাই নয়, সুলতান আরসালানকে আত্মসমর্পণ করার জন্য রোমানস তার কাছে একটা চিঠিও পাঠায়। এরপর খোশ মেজাজে তার রাজ্যে ফিরে আসে। এখানে কাইসেরি যুদ্ধ বেশ বড় করে দেখতে থাকে রোমানস। রানীও তার এই বিজয়ে বেশ খুশি হয়, এমনকি গোটা রোমান সাম্রাজ্য এটাকে মুসলিমদের বিপক্ষে বড় জয় হিসেবে গর্ববোধ করতে থাকে। এদিকে ওই পত্রবাহক সুলতান আরসালানের তাঁবুতে ঢুকে রোমানসের চিঠিটা দেয়। সুলতান সেটা হাতে নিয়ে পড়তে থাকে, কিন্তু হঠাৎ সে তাঁবুর ছায়ায় খেয়াল করে যে ওই পত্রবাহক একটা ছুরি বের করে তাকে হত্যার চেষ্টা করছে। এটা বোঝার সাথে সাথেই সুলতান তার তলোয়ার বের করে ওই প্রত্যবাহকের ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। এরপর সেটা রোমানসের কাছে পাঠানোর নির্দেশ দেয়। সেই সাথে এই চিঠির মাধ্যমে কাইসেরি দখলের খবর জানার পর সুলতান বুঝতে পারে যে তাদের আর দেরি করা ঠিক হবে না, তাই সে রোমানসের সাথে সরাসরি যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রধান উজির তাকে বলে যে রোমানসের সৈন্য
সৈন্য সংখ্যা প্রায় 1.5 লাখ, আর আমাদের তো 30,000ও হবে না। তাহলে আমরা কিভাবে এই লড়াই করব? সুলতান তখন উজিরকে ভয় পেতে নিষেধ করে। সে বলে যে তাদের কাছে এমন একটা বড় অস্ত্র আছে যেটা রোমানদের কাছে নেই, আর সেটা হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ঈমান। তাদের ঈমানী শক্তির কাছে রোমানসের বিশাল বাহিনী কিছুই নয়। সুলতানের কথা শুনে এবার উজির কিছুটা সাহস পায়। এরপর সুলতান তার তাঁবু থেকে বের হয়ে তার সৈন্যদের উদ্দেশ্যে সে ভাষণ দেয়। এই সময় সৈন্যদের মধ্যে আমরা ইয়াকুবের ছেলেকেও দেখতে পাই। সে তার বাবাকে না বলেই এই যুদ্ধে যোগ দিয়েছে। তো পরের দিন সুলতান তার বাহিনী নিয়ে মালাজগির দিকে এগোতে থাকে। যাত্রাপথে পড়া গ্রামগুলো তাদের নিজেদের দখলে নেয় আর সেখানকার সেনাদের নিজের দলে নিতে থাকে। প্রতিমধ্যে একদল যাযাবর যোদ্ধাদের সাথে দেখা হয় সুলতানের। তারা জানায় যে তারা সুলতান আরসালানের সাথে যুদ্ধে যেতে চায়, কেননা তারাও ওই সব নিষ্ঠুর রোমান সৈনিকদের রক্তের পিপাসক। সুলতান তখন তাদেরকেও তার সাথে নিয়ে নেয়। অন্যদিকে রোমানসের সামনে তার সেই প্রতবাহকের মাথাটা নিয়ে আসা হয়। রোমানস এটা দেখে প্রচন্ড ক্ষেপে যায়। সে অ্যান্টনিকে দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। এরই মধ্যে কমান্ডার জর্জিয়া তার কাছে এসে জিজ্ঞেস করে যে সে আসলে কি চায়। জবাবে রোমানস জানায় সে সুলতান আরসালানের কাটা মাথা চায়, আর এর মধ্যে যেই বাধা হয়ে আসবে তাকেই সে হত্যা করবে। জর্জিয়া তখন জিজ্ঞাসা করে যদি কোনো রোমান আসে। উত্তরে রোমানস বলে সেই রোমানকেও ছাড় দিব না। এরপর আমরা দেখতে পাই রোমানস তার বিশাল সৈন্যবহর নিয়ে যুদ্ধের জন্য তার রাজপথ ত্যাগ করছে। এ সময় আমরা রাজপ্রাসাদের গেটে সেই প্রধান উজিরের ছোট ভাই টার্কুইজের লাশ ফাঁসিতে ঝুলতে দেখি, আর এখান থেকেই আমরা রোমানসের নির্মতার ধারণা পাই। এমনকি শুধু তাই নয়, যুদ্ধপথের যাত্রাবিরতিতে রোমানস আর তার সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিল, রোমানস তখন তার তাঁবুতে কমান্ডার জর্জিয়াকে ডেকে পাঠায়। জর্জিয়া তাঁবুর ভিতরে আসলেই হুট করে অ্যান্টনি সহ কিছু সৈন্য একাধারে জর্জিয়াকে চাকু মারা শুরু করে। আর রোমানস তখন জর্জিয়াকে উদ্দেশ্য করে বলে এক বনে কখনো দুই বাঘ থাকতে পারে না, তাই তোমাকে মরতে হচ্ছে। আর এটা বলে সে জর্জিয়াকে হত্যা করে ফেলে। আর এতদিনে সুলতান তার বাহিনী নিয়ে মালাজগিরে পৌঁছে গেছে। এতদিনে সেনাপতি আফসিও তার সৈন্য নিয়ে সুলতানের সাথে যুক্ত হয়েছে, যেখানে এলিনি নামের সেই মেয়েটাও ছিল। সুলতান এবার সেনাপতি ইয়াকুবকে নির্দেশ দেয় মালাজগিরতে আগে থেকে অবস্থান নেওয়া রোমানদের এক তাঁবুতে আক্রমণের জন্য। ইয়াকুব তাই রাতের অন্ধকারে অল্প কিছু সৈন্য আর যাযাবর যোদ্ধা নিয়ে রোমানদের সেই তাঁবুতে ঝাঁপিয়ে পড়ে। মুসলিমদের এমন আক্রমণে ভয় পেয়ে রোমান সৈন্যরা এদিক ওদিক পালাতে থাকে। আর এরই মধ্যে প্রায় 100 জন সৈন্যকে হত্যা করে ইয়াকুব ও তার বাহিনী। তবে এই খবরটা রোমানসের কাছে দ্রুত পৌঁছায়। তাই রোমানস এখানে নিষ্ঠুর একটা সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র রোমান সৈন্যদের মনোবল ধরে রাখার জন্য আশেপাশের গ্রাম থেকে 100 জন নিরপরাধ তুর্কিদের ধরে আনা হয়। এরপর রোমান সৈন্যদের সামনেই রোমানস নিজেই সেই তুর্কি মুসলিমদের নির্মম ভাবে হত্যা করে। তো পরের দিন রোমানস তার বাহিনী নিয়ে আবারও এগোতে থাকে। এ সময় আমরা অনেক রোমানদের ক্রুশবিদ্ধ লাশ ঝুলে থাকতে দেখি। আসলে এদেরকে রোমানসের আদেশেই হত্যা করা হয়েছে, কেননা রোমানসের সন্দেহ হয়েছিল এরা হয়তো এখন মুসলিমদের পক্ষে। আর শুধু এই কারণেই রোমানস গ্রামের পর গ্রাম উজাড় করে সাধারণ রোমানিয়ানদের ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রেখেছে। যাই হোক, শেষমেশও রোমানস তার বাহিনী নিয়ে মালাজগিরদে এসে পৌঁছায়। এখানে সে যুদ্ধ শুরু করার আগে খ্রিস্টান ধর্ম অনুসারী বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালন করে। এরপর তার সৈন্যদের যুদ্ধ কৌশল সহ বিভিন্ন মোটিভেশন দিতে থাকে। একইভাবে সুলতান আরসালানও তার সৈন্যদের নিয়ে একসাথে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে এবং সেও তার সৈন্যদের যুদ্ধ কৌশল সহ মোটিভেশন দেয়। এরপর আমরা যুদ্ধের প্রথম দিন মানে 25শে আগস্ট 1071 সাল দেখতে পাই। মালাজগিরদের দুই পাশে তখন বিশাল সৈন্যবহর নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে সুলতান আরসালান এবং সম্রাট রোমানস। তবে রোমানস এখানে চেয়ারে বেশ আয়েশ করে বসে আছে, কেননা সে ভালো করেই জানে রোমানসের 2 লাখ সৈন্যের সামনে আরসালানের 30,000 সৈন্য কিছুই নয়। এছাড়া রোমানসের সঙ্গে তো তুর্কির প্যাসেঙ্গার মুসলিমরাও যোগ দিয়েছে। আসলে রোমানস মূলত তাদেরকে নিয়েছে যুদ্ধক্ষেত্রে আরসালানের সৈন্যদের বিচলিত করতে। মুসলিম হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা আরসালানের সৈন্যদের যেন কঠিন হয়। সেই সাথে রোমানস তার সৈন্যদের নির্দেশ দেয় মুসলিমরা আগে আক্রমণ না করা অবধি তারা যেন আক্রমণ না করে। যাই হোক, প্রথম দিন কোন রকম যুদ্ধ ছাড়াই পার হয়ে যায়। এরপর দ্বিতীয় দিন আবার দুই পক্ষ মুখোমুখি হয়, কিন্তু আরসালান লড়াই শুরু করছে না দেখে রোমানস ভাবে যে মুসলিমরা হয়তো ভয় পেয়েছে, তাই সে তার সৈন্যদেরকে নিয়ে যুদ্ধ না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই আমরা সুলতানের একটা বুদ্ধিমত্তা দেখতে পাই, কেননা সুলতানের বাবা তাকে ছোটবেলায় বলেছিল যুদ্ধক্ষেত্রে শুধু পেশি শক্তি নয় বরং বুদ্ধির জোরেও জিততে হয়। তাই এখানে তার নির্দেশে 30 জন তুর্কি সৈন্য ঘোড়া নিয়ে রোমান সৈন্যদের দিকে এগিয়ে আসতে থাকে। তবে শুধুমাত্র 30 জন সৈন্য দেখে রোমানসরা খুবই অবাক হয়। এমনকি ওই 30 জন সৈন্য রোমানদের কাছাকাছি এসেও আক্রমণ না
করে উল্টো ফিরে যেতে থাকে। এটা দেখে রোমান সৈন্যরা ভাবে তারা হয়তো ভয়ে পালিয়ে যাচ্ছে, তাই এবার তারা সেই তুর্কি সৈন্যদের পিছন থেকে ধাওয়া করে। আর সুলতান তো ঠিক এটারই অপেক্ষা করছিল। সে এবার তার সৈন্যদেরকে তীর চালানোর নির্দেশ দিলে বৃষ্টির মতো তীর এসে পড়তে থাকে রোমান সৈন্যদের বুকে। ফলে রোমান সৈন্যরা এবার টাল সামলাতে না পারলে তখনই সুলতান তার বাহিনী নিয়ে আবার আক্রমণ করে। আর এখানেই শুরু হয় রোমান আর তুর্কির সেলজুকদের মধ্যে ঐতিহাসিক সেই যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে সুলতান আর পেচেং গোত্রের সেই নেতা মুখোমুখি হয়ে থমকে যায়। আর এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় যুদ্ধের আগের রাতে সুলতান তার ব্যাপারে জানতে পেরেছিল, তাই সুলতান তার তাঁবুতে আক্রমণ করে বলে সে কখনোই তার অন্য মুসলিম ভাইদের বিপক্ষে অস্ত্র ধরতে চায় না। এরপরেও সেই নেতা যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে এর পরিমাণ খুব খারাপ হবে। আর সেই নেতা সেখানে সুলতানকে দেখেই দ্রুত নিশানা উড়িয়ে সেই নেতা তার বাহিনীদের সেখান থেকে উঠিয়ে নেয়। এমনকি সে নিজেই এখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে। আর এটা দেখে রোমান সৈন্যরা কিছুটা মনোবল হারিয়ে ফেলে। যুদ্ধের এক পর্যায়ে সেনাপতি ইয়াকুব তার ছেলেকে দেখতে পায়। নিজের দেশ আর সুলতানের প্রতি ছেলের দায়িত্ব দেখে ইয়াকুব খুশিই হয়। পাশাপাশি দাঁড়িয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করতে থাকে ইয়াকুব ও তার ছেলে। কিন্তু এই সুখ ইয়াকুবের জীবনে বেশিক্ষণ থাকে না। হঠাৎ একটা তীর এসে বিঁধে ইয়াকুবের ছেলের বুকে, ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং শাহাদাত বরণ করে। চোখের সামনে ছেলেকে শাহাদাত বরণ করতে দেখে কান্নায় ভেঙে পড়ে ইয়াকুব। তবে এরপরও সে যুদ্ধ চালিয়ে যায়। এদিকে অ্যান্টনি ও সেনাপতি আপসিও মুখোমুখি হয়। আপসি অ্যান্টনিকে ঘায়েল করে ফেললেও এক পর্যায়ে অ্যান্টনি আপসিকে পিছন থেকে মারতে আসলে হঠাৎ একটা তীর এসে সরাসরি অ্যান্টনির মুখে লাগলে সেখানে এসে মারা যায়। আপসি তখন খেয়াল করে দেখে যে এই তীরটা আসলে মেরেছে এলিনি, যে কিনা তার বাবার হত্যার প্রতিশোধের আগুনে জ্বলছিল। আর যুদ্ধের এর শেষ দিকে মুখোমুখি হয় সুলতান আরসালান এবং সম্রাট রোমানস। তবে আরসালানের সামনে রোমানস বেশিক্ষণ টিকতে পারে না, অল্প সময়ের মধ্যেই পরাস্ত হয় সে। রাজাকে পরাস্ত হতে দেখে রোমান সৈন্যরা দিক বেদিক পালানো শুরু করে। সুলতানের সৈন্যরাও তখন রোমানসকে বন্দী করে। আর এটা হলো ইতিহাসের প্রথম কোনো বাইজেন্টাইন সম্রাট একজন মুসলিম সুলতানের কাছে বন্দী হওয়ার ঘটনা। তো সুলতানের সৈন্যরা এবার রোমানসকে সুলতানের সামনে নিয়ে আসে। এরপর সুলতান রোমানসকে জিজ্ঞেস করে রোমানস যদি এখন তার জায়গায় থাকতো তাহলে সে কি করত। জবাবে রোমানস বলে পায়ে দড়ি বেঁধে ঘোড়ার সাথে আটকে টানতে টানতে সমস্ত রাজ্যে সুলতানকে ঘোরাতো আর এভাবেই তাকে হত্যা করত। এমন জবাবে সুলতান বলে যে কিন্তু ইসলাম ধর্ম তাকে সেই শিক্ষা দেয় না, ইসলাম ক্ষমার ধর্ম। তাই সে অত্যাচারী রোমানস এবং তার বাকি সৈন্যদেরকে কোনো শাস্তি না দিয়ে বরং ক্ষমা করে মুক্তি দিয়ে দেয়। তারপর সুলতান একটা ফাঁকা স্থানে দাঁড়িয়ে যুদ্ধে শহীদ হওয়া সমস্ত মুসলিম সৈনিকদের জন্য দোয়া করতে থাকে। আর এভাবেই আনাতোলিয়া চলে আসে মুসলমানদের দখলে। ফলে এই আনাতোলিয়া এবং তার আশেপাশের এলাকা বর্তমানে তুরস্কের অধীনে আছে। তো মালাজগিরদের এই যুদ্ধ আমাদের এই শিক্ষা দেয় যে যুদ্ধক্ষেত্রে যেমন শক্তি, বুদ্ধি এবং সাহস লাগে, তেমনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসও রাখতে হয়। তাহলে যে কোনো যুদ্ধক্ষেত্রেই বিজয় সুনিশ্চিত। সো কাহিনীটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।